এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরে কি পাই, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, আর প্যানফুটির প্যাকেট থেকে প্যানফুটিটা নিতে গিয়ে যেন পড়ে গেল। এই যে ওষুধের প্যাকেটগুলো না কীরকম হয়ে থাকে, নিতে গেলেও যেন পড়ে যায় হাত থেকে। কি আর করা যাবে, প্যাকেটের আর দোষ না, দোষ হয়েছে আমার। তো প্যানফুটিটা খেয়ে কিছুক্ষণ বাদে তারপর আমি দেখো এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে একটু গ্যাসের সমস্যা হচ্ছে, তো তাই জন্য না কদিন আগে যা ভোগান্তি ভুগেছি সেই ভয়ে ভয়ে একটুখানি আবার মুড়িটাও খেয়ে নিচ্ছি। তারপর আর কি, এদিকে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে কালকের বাসন কুসন এখন মাজা ঘষা করতে লাগবে। আর তোমাদের দাদাভাইকে আর আমার শাশুড়ি মাকে সকাল সকাল চাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা হতে গেলে তো আতপ চাল, তো সেই ভাতটা হতে গেলে না সামনে দাঁড়িয়ে থেকে দেখতে লাগে, না হলে না কি হয় বলো তো, ভাতটা কখন যে নরম হয়ে যায়। আর বিশেষ করে যখন বড় হাঁড়িটার মধ্যে রান্না করতাম তখন গিয়ে যা অসুবিধা হতো, এরকম 2-3 দিন তো ভাত পুরো নরম হয়ে গিয়েছিল। তো এখন ছোটো হাঁড়িটার মধ্যে যখন করি তখন আর ওই এত নরমটা আর হয় না। আর আমি ভাত বসিয়ে না কোথাও আর যাই না। আগে তো প্রেশার কুকারে ভাত করতাম, চট করে হয়ে যেত, আর আমি কোথাও গেলেও সুবিধা হতো না। ভাতটা বসিয়ে সিটিটা দিলে অফ করে নিলেই হয়ে যেত। আর এখন তো কি হয়েছে, হাঁড়ির মধ্যে করি তোমাদের দাদাভাইয়ের ইয়ের জন্য। আর এখন প্রেশার কুকারে ভাত আর খাই না, তাই মাঝে মধ্যে দুপুরের দিকে হালকা একটু একটুখানি যদি ভাত লাগে তখন গিয়ে যদি হঠাৎ করি, না হলে এমনিতে হাঁড়ির মধ্যেই করি। যাই হোক, ভাতটা তো আমার হয়ে গেছে, এবারে বড় কাজ শেষ। এবারে চলো কালকের বাসন কুসন, আজকের চায়ের বাসন, তো এগুলো এখন ধুয়ে নিই। এখন জানি কি হয়েছে, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর না আমার একটা বাসনও আর হাত দিতে ইচ্ছে করে না। একে তো রাত্রিবেলা জলটা ঠান্ডা হয়ে থাকে, সকালের দিকেও সেই ঠান্ডাটাই থাকে, তারপরও কাজে লেগে গেলে তখন যেন ঠান্ডাটার অতটাই লাগে না। আর না হলে রাত্রিবেলায় দেখবে যেন ছাদ করে উঠে জলটা লাগলে। তারপরেও রাত্রিবেলা ঠান্ডাটা যতই লাগুক না কেন, আমি কিন্তু বেশিরভাগ সময় রাত্রিবেলায় সকালের কাজটা করে রাখি। এই যে কাজটা এখন করছি দেখো কতটা কিন্তু আমার এখানে সময়টা লাগছে। তো এগুলো যদি কালকে রাত্রিবেলায় করে রাখতে পারতাম তাহলে কিন্তু এই সময়টার মধ্যে আমি অন্য কোনো কিছু করতে পারতাম। তো যাই হোক, কি আর করা যাবে। এদিকে তোমাদের দাদাভাই চাটা খেয়ে চলে গেল বাজার করতে, আর আমি এদিকে ভাবছি সকালের জন্য কি করা যায়। তো সেটা ভেবে না কয়েকটা কচু আবার সেদ্ধ করে নিয়েছি। তো তাই জন্য দেখো এই কচুগুলোকে এখন সেদ্ধ করে এই ইয়েটার মধ্যে নিয়ে নিচ্ছি, এই প্লেটটার মধ্যে। আবার দেখো এদিকে আমি ময়দা, তারপর চালের গুঁড়ি, বেসন, একটু নুন, একটু হলদির গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনের ডোটা বানিয়ে রাখছি, যাতে বড়া করার সময় ঝটপট করে বড়াটা করে দিতে পারি। কারণ এখন তো সকালের খাওয়া হবে কচুর বড়াগুলো দিয়ে, আবার দুপুরের জন্য রান্না বান্না হবে। তো দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে আসে, কারণ ও তো গেল বলেছিল মাছ নিয়ে আসবে। তো জানি না ও ওখানে আবার মাছের কথা গিয়ে আবার মাংস যদি নিয়ে আসে বা কি। তো আজকে কোনো কিন্তু প্ল্যান টেন নেই, তো সে করেই কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, বলছে মাছ নিয়ে আসবে। তো যাই হোক, এদিকে দেখো এবার আমি এখন বিছানাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা তোলা হয়ে গেছে, আজকে সকালে আমি বিছানা তুলেছিলাম, তুলে তারপর বিছানাটাকে আর ঝাড় দেওয়া হয়নি, ঝটপট করে আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো ঝাড়টা দিয়ে এদিকে দেখো বালিশের উপরে টাওয়ালটাও দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি এখন বিছানাটাকে একটু সাইড ফাইডগুলো ঠিকঠাক করে নিচ্ছি। আমি ভাবলাম যে সকালের খাবার তো তোড়জোড় করে আসলাম, এখন তো আবার দুপুরে রান্না হবে, ও বাজার নিয়ে আসলে এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই। কি ভাবলাম আর কি হলো, কথাই বলে না কি যেন একটা পান্তা ভাতে গিয়ে কি যেন একটা কথা আছে, সেটাই মতো আমার মনে পড়ছে না। তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও আসলো, তো ওইদিকে ও স্নানে চলে যাবে, তাই জন্য গরম জলটা বসালাম। আর এদিকে কচুর বড়াগুলোও কিন্তু ভাজি করে নিচ্ছি। ও সকালবেলায় খাওয়া দাওয়া করে যাক, তারপর গিয়ে আমি আস্তে ধীরে করে ঘর দৌড় গুছাবো। আর এদিকে দেখো নিয়ে আসলো চিকেন। তো আজকে তো কোনো প্ল্যান ছিল না, না হলে তো চিকেন যদি নিয়ে আসে না আমি কিন্তু আগেই একদম, তোমরা দেখো আমার ব্লগে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কাটাকুটি করতে বসে যায়। তো আজকে তো প্ল্যান ছিল না, হঠাৎ করে নিয়ে আসলো, মাছ আনার কথা ছিল, নিয়ে আসলো মাংস। তো এখন আর কি করা যাবে, এদিকে তাই মাংসটা আগে ধুয়েই নিচ্ছি। আর এদিকে নিয়ে আসলো পেঁয়াজ কুলি, তারপর লেবু, এগুলো নিয়ে আসলো। লেবুটা আমার ঘরে অনেকটা দরকার ছিল, তোমাদের দাদাভাইকে আমি বলেই দিয়েছিলাম বাজার করতে গেলে যেন আমার জন্য লেবুটা নিয়ে আসে। আর এদিকে দেখো আমাদের সকালের খাবারটাও নিয়ে নিয়েছি। তো দুপুরে রান্নাবান্না হবে পরে, আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে তোমাদের দাদাভাই চলে গেল দোকানে। এবারে আমি আমার মতো করে আস্তে ধীরে আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি, যে ঘর দরটা গুছিয়ে নেই, তারপর কাটাকুটি করে রান্নাবান্নাটা বসাবো। তখন রান্নাবান্না করতে গিয়ে একটু লেট হলেও কোনো কিছু হবে না, কারণ এই ঘরের কাজ তো শেষ করে নিয়েছি। না হলে রান্নাবান্না করতে গিয়ে যদি লেট হয়, সেই রান্নাঘরের কাজ, তারপরে এই ঘরের কাজ, তারপরে সে পুজো দেওয়া, সেই যেন মাথায় অনেকটা চাপ। তো তাই জন্য ভাবলাম যে না, সকালের খাওয়া তো হয়ে গেছে, এবার আমি আগে এই ঘরটা একটু গুছিয়ে নিই। তো এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলের এই উপরে এই নিচটার মধ্যে একটু ধুলোবালি পড়ে আছে, তাই ড্রেসিং টেবিলটা একটু মুছে দিয়েছি। তারপরে এই যে দেখো এখানে ফুলের টপটা সাদা কালার, তো আর একদম ধুলোটা পড়লেই যেন বোঝা যায়, তো এই জায়গাটা একটু মুছে দিয়েছি, দিয়ে এবার উঠে পড়লাম সোফার উপরে। এই যে দেখো
এবারে এই টিনগুলোকে একটু হাত দিয়ে এভাবে মুছে দিচ্ছি যতটুকু নাগাল পাই। আর এমনিতে যখন আমি ঘরটোর ঝাড় দিই তখন ওই যে আমার ঝাড়ুনিটা টিন পরিষ্কার করতে খুব ভালো হয়, তো ওইটা দিয়ে আমি কিন্তু টিনগুলো পরিষ্কার করে নিই। মাকড়সার মানে জাল টাল থাকলে না তাহলে কিন্তু ওই ইয়েটার মধ্যে চলে আসে। আর যতটুকু আমি হাত দিয়ে নাগাল পাই অতটুকু তো আমি সবসময় এগুলো মুছামাছি করে রাখি। বিছানার ওই পাশের এটাও করি বা সোফার এই সাইডের এগুলোও কিন্তু করি। তো এদিকে দেখো এবার এই সাইডটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে ওই যে নিচটা একটু পরিষ্কার করতে লাগবে, সোফা টোফাগুলো একটু ঠিকঠাক করে নেব। এবার মানে ফাল্গুন মাসের যখন রোদটা দেবে না তখন তো দেখবে ইয়েটা থাকে না, শীতের রোদ যেরকম হালকা একটা রোদ দেবে, রোদের অতটা তাপ থাকে না, যদিও এখন রোদটা আবার ফুরফুরে দিচ্ছে তারপরে রোদটা বেশিক্ষণ থাকছে না। কিন্তু গরমকালে রোদটা দেখবে বাপরে বাপ যা কপানো গরম দেয়, মানে একে তো গরম তার উপর যা হাড় কাঁপানো রোদ দেয়, সেই রোদের মধ্যে যেন টেকা খুব কষ্ট। এই রোদের মধ্যেই আমার বিছানার এই তোষকগুলো রোদে দিতে লাগবে। এবার তো কিছুদিন আগে দিয়েছিলাম তারপরও ঠিকঠাক যেন ইয়াটা হয়নি। তো সোফাগুলো আর বিছানার তোষকগুলো একদম দেব, গরমের মধ্যে না বিছানাপত্র রোদে দিলে আর বিছানার মধ্যে শোয়া যায় না, এরকমটা লাগে। একদম ঠান্ডা হলে গিয়ে তখন গিয়ে শোয়া যায়। তো যাই হোক তারপরও রোদে তো দিতেই হবে। আর সোফাগুলো না হলে আমার শীতকালে আর রোদে দেওয়া হয়ই না, কারণ শীতের রোদটা আমাদের এখানে মানে সামনের জায়গাটার মধ্যে ঠিকঠাকভাবে লাগতেও চায় না। তো এদিকে দেখো এবারে এই যে এই কাঁচের টেবিলের ইয়েটা কাপড়টা তুলে ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো উপরে আবার কাপড়টাও কিন্তু আমি পেতে নিলাম, নিয়ে এখানে যে মানি প্ল্যান্টটা থাকে এটা আবার বাইরে বের করে দিয়েছি, আর ইয়েটা এখানে মুছে রেখে দিয়েছি। আর জুতোগুলো তো আর কি একদম জায়গা মতো তুলে রাখবো। আমি আবার আমার জুতোগুলোও খুলে নিয়েছি, কারণ এখন তো কাজবাজের মধ্যে থাকবো, তাই জুতোটাকে জায়গা মতো আবার রেখেও দিচ্ছি। তোমার দাদাভাই না এখানে রাখলেই বলবে জুতোগুলো এখানে কেন রাখি, ওই যে বসে মানে ইয়ে করে জুতোটা নেওয়া ওর ওগুলো ভালো লাগে না, তো বলে মানে খাটের তলার মধ্যে রাখতে। আর আমার আবার ঘরটর ঝাড় দিতে গেলে খাটের তলায় জুতো থাকলে আমার আবার রাগ উঠেছে, তাই জন্য আমি এখানেই রাখি। আর তারপর এদিকে দেখো এই যে আমার লাকি বেম্বুর গাছের পাতাগুলো একটু মুছে মুছে দিচ্ছি। সবসময় যেহেতু বাইরে রাখি না পাতাগুলো না সাইড দিয়ে একদম মানে একটা হলদে হলদে হয়ে যাচ্ছে, বিশেষ করে ওই গাছটার এই যে নীল কালারের টবটার কথা বলছি। খুব শখের গাছ এগুলো আমার, জানো তো, মানে ঘরের মধ্যে যে কোনো গাছ টাছ লাগানো এগুলো আমার খুব শখ করে আমি লাগে। ওই যে মানি প্ল্যান্ট তারপর লাকি বেম্বু খুব শখ করে, এগুলো আমার মামা তো বোনের বাড়ি থেকে এনেছিলাম। বেশিরভাগ আমার বাড়ির গাছ দেখবে ওর বাড়িরই, কিন্তু আমি যখনই ওর বাড়িতে যাই তখনই আমি দেখবে এটা ওটা মানে ও আমাকে দিয়ে দেয়, আমিও নিয়ে আসি এরকম। আর মানি প্ল্যান্টটা তো আমি একদম খুঁজে নিয়ে আসি, আমার এত ভালো লাগে। আর লাকি বেম্বু গাছগুলো ও দিল। তো যাই হোক বেশিরভাগ আমার বাড়ির গাছই কিন্তু ওর বাড়ির আনা গাছ। তো এদিকে দেখো এবারে গাছগুলোকে সাইড মতো জায়গা মতো এই যে রেখে দিয়েছি, এটা রাখলাম এখানে আর একটা এই সাইডটা দিয়ে রাখবো। তো তার আগে এই যে আমার কাচের ইয়েটাকে মুছে নিচ্ছি, এটার ভিতরে না কোটো কাটির যেন আর শেষ নেই, এটার ভিতরটাকে একদিন ঠিকঠাক করে গুছাতে লাগবে। এখন যদি গুছাতে বসি সে আমার আবার রান্নাবান্না লেট হবে, তো তাই জন্য এখন আর গুছাবো না, পরে গিয়ে ইয়ে করব। তো তাই জন্য দেখো এই যে এবারে ইয়েটা এই বিছানার যে এই সাইডটা একটু মুছে নিয়েছি, নিয়ে এই প্লাস্টিকের টেবিলটা একটু মুছে নিচ্ছি। এই জায়গাটা যদি খালি থাকতো না ভালো ছিল, কিন্তু এই টেবিলটা আবার নিয়ে কোথায় রাখবো বলো, ঘরের মধ্যে জিনিসপত্র করার শখ, কিন্তু জিনিসপত্র এনে যে কোথাও রাখবো সেটার জন্য আর জায়গা হয় না, জানো তো। তো যাই হোক কি আর করা যাবে, তাই এই জায়গাটার মধ্যে আমার টেবিলটা রাখতেই হয়, না হলে এই জায়গাটা কিন্তু খোলামেলা ছিল ভালোও লাগতো। তো আর খোলামেলা তো মানে রাখা যাবে না, কারণ পেছনের রুমে আমার একটুখানিও জায়গা নেই, রান্নাঘরেও এখন জায়গা নেই। ওই যে ওয়াশিং মেশিন টানার পর রান্নাঘরেও ফুল একদম ইয়ে হয়ে গেছে। একটা যে টেবিল এনে মানে দেখবে কি একজন লোকজন আসলে না খেতে বসলে আমাদের ঘরে অসুবিধা হয়, আমরা দুজন তো খেয়ে নিই, কিন্তু একটা লোকজন আসলে অসুবিধা হয়। কিন্তু টেবিলটা এনে যে রাখবো 4টা চেয়ার সমেত, সেটা রাখার কিন্তু আমার দেখবে রান্নাঘরের মধ্যে জায়গাটা নেই। তো চেয়ারে নেও না, চেয়ারগুলো আবার ইয়ে একটার উপর একটা গিয়ে রাখতে লাগবে, এরকম ভাবে গিয়ে রাখতে লাগবে। টেবিলটা এনে যে পাতবো কোথায় সেটাই হলো গিয়ে ইয়ে, কারণ একদিকে ফ্রিজ একদিকে ওয়াশিং মেশিন সেইগুলো রেখে আমার আর জায়গা বেসিং দুইটা, তো এই করে তো জায়গাটা পুরো ইয়ে হয়ে গেছে। তো জানি না একটা টেবিল তো আমার আনতেই হবে, কারণ না হলে লোকজন আসলে অসুবিধা হয়, খেতে বসলে দুজন করে দিতে হয়, না হলে নিচে দিতে হয়, এরকমটা অসুবিধা হয়। আর ঘরের মাঝখানে যদি সবসময় একটা টেবিল ফেলে রাখি না তাহলে দেখবে অসুবিধা হয়ে যায়, কিন্তু একটা কাজ বাজ করতে টেবিল টানা হেঁচড়া করে ঘর দোর মুছামাছি করা আমার তো একদমই ভালো লাগে না, একটা সাইড মতো থাকলে ভালো লাগে। তো এদিকে দেখো এবারে টিভিটাকে ভালো করে একটু মুছে নেব, যদিও ঢাকার মধ্যে ছিল তারপরও নিচটার মধ্যে তো ধুলোবালি পড়েছে আর পেছনটার মধ্যেও পড়লো, তো তাই জন্য একটু ভালো করে মুছে দিয়েছি। দিয়ে আর কি এবারে রিমোটগুলো একটু মুছে নিয়েছি, ধুলোবালি যেন কোথাও পড়তে আর ছাড়ে না। এই রিমোটটার মধ্যে তো পলিথিন মোড়ানো আছে, এটার মধ্যে আবার নেই, তো তাই জন্য ধুলোবালিটা যেন একদম আটকে আটকে থাকে। তো এদিকে দেখো এবারে টিভিটাও ঢাকা দিয়ে নিয়েছি, এখন আমার টিভির রিচার্জও শেষ, তো টিভিও আর দেখা হয় না, তাই জন্য টিভিটা ঢাকা দিয়েই রাখলাম। আর বিশেষ করে সিরিয়ালগুলো না মোবাইলের মধ্যে তো দেখে নিই, ওই যে মিঠে জোড়া হলো আমার গিয়ে 1 নাম্বার সিরিয়াল, যখন আমি সকালে খেতে বসি তখন গিয়ে সিরিয়ালটা দেখবো, না হলে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সিরিয়ালটা দেখে ঘুমাই।
মিঠে জোড়া, তারপর হলো গিয়ে কোন গোপনে মন বেসেছে, হ্যাঁ এটাই, তারপর হলো গিয়ে 2 শালিক। আগে তো ফার্স্ট টাইম মিঠে জোড়াটাই দেখতাম, আর এখন আবার 2টা করে ইয়েও দেখছি। আর সুকেশটা মুছতে এসে আমার যেন কোমরের মধ্যে হঠাৎ করে একটা ব্যথা লাগলো, দেখলেই আমি মুখটা কীরকম করে উঠলাম। সেই যে কোমর ব্যথা গো, আমার এই কোমর ব্যথার কথা বলে আর লাভ নেই, তোমরা নেক্সট ব্লগগুলো তো দেখবে কি আমার অবস্থা এই কোমর ব্যথা নিয়ে। তো যাই হোক, তখন কিন্তু আমার এতটা আর বুঝিনি, এই যে বস থেকে একটুখানি কোমরের ইয়েটা লাগলো এতটুকু, আমি কিন্তু কাজবাজগুলো করছিলাম, কোনো আমার অসুবিধা হচ্ছিল না। তো এদিকে দেখো, এবার আমি একে একে কিন্তু জিনিসপত্রগুলো মোছামাছি করে নিচ্ছি। আর এদিকে দরজার সামনের সাইডটাও মুছে নিয়েছি, এই সাইডে টিনগুলো একটু মুছে নিলাম। তো নিয়ে এবারে দেখো এদিকে এখানে আবার ফুটা লাগানো, ঘরের আনাচে কোনাচে কত জায়গা যে আমার ফুটাগুলো লাগানো থাকে, সেদিন সমস্ত ফুটাগুলো একসাথে নিয়ে নিয়েছি। এভাবে ফুটা যদি চারিদিক দিয়ে লাগানো থাকে না, ভালো লাগে না। সুকেশটার মধ্যেও থাকবে, ড্রেসিং টেবিলের মধ্যেও থাকবে, তারপর দেখবে ওই যে আমি বেসিনের মধ্যে মুখ ধুই, ওই এখানেও গিয়ে থাকে। তো তাই অনেক সময় তো ফুটাটা খুলে মুখটা ধুই, তাই জন্য এরকমটা হয়। তো এদিকে দেখো সমস্ত কিছু উপরের মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এদিকে দরজাটাও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। সামনের সাইডটা তো মুছিয়ে নিলাম, নিয়ে এবারে এই সাইডটাও মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো এবারে বসলাম আনলাটাকে নিয়ে। আনলার মধ্যে যে আমার কত রকমের বোতল টুতল পেপার, তারপর ওই যে আমার পাটি, সেদিন পাটি খুঁজে আর পাচ্ছি না। আর এই যে দেখো এখানে আমার পাটিটা রাখা। গরমকাল আসলে তোমাদের দাদাবার যন্ত্রণা তো পাটি পাততেই পারি না, কারণ পাটির মধ্যে ঘুমোতে দেখবে সে একটা আরাম লাগে, যে ঘুমিয়েছে সেই বুঝতে পারবে। আগে তো বাপের বাড়িতে সবসময় আমাদের বিছানার মধ্যে পাটি পাতা থাকতো এই গরমকালটা আসলে। আর তোমার দাদাভাই শুলে কি হয় বলো তো, পাটি তো দেখবে একটু পিছলে থাকবে। একটা বালিশ টালিশ নিয়ে ঘুমোতে যাও, পাটিটাকে বালিশটা কিন্তু একটু করবে, স্লিপ কাটবে। সেই কুল বালিশ যদি পরে যায় না ঘুমের তোমার দাদাভাই তো একদম রাগ উঠে যায়, বালিশটাও একদম টেনে এসে করবে। তো তাই জন্য বলে পাটি আর পাতাই যাবে না, সেই নিয়ে যে কত বকাঝকা খাই। শেষমেশ পাটিটার পাতা হয়নি। তারপর তো পাটিটা এইভাবে আমার বাইরে ছিল, আর ইঁদুরও না একদম সাইডগুলো দিয়ে খেয়েও নিয়েছে। তারপর সাইডগুলোকে একটু সেলাই করে দিয়ে ভাবলাম কি বিছানায় তো আর পাততে পারি না, আর তা ইঁদুরে খেয়ে নিয়েছে সাইড দিয়ে, বলে আমি কি ফেলে দেবো, মাঝখানের জায়গাটা তো ভালো। তো তাই জন্য আমি কি করি, এটার মধ্যে এখন আবার ওই যে আমার লেপ তুষক এগুলো একটু রোদে দিয়ে নিই, লেপ না তুষকগুলো রোদে দিয়ে নিই, তাই জন্য আর ফেললাম না। বলো, এটা আমার বিয়ের পাটি, তো বাইরে যদি না রাখতাম তাহলে কিন্তু ইঁদুর আর খেতে পারতো না, ইঁদুরকে নিয়েও না আর পারি না। তো এদিকে দেখো এবারে নিচটা ভালো করে মুছে নাইটিগুলো রেখে দিয়েছি এখানে। আগে তো নাইটিগুলো ছিল মধ্যে, ওইটার মধ্যে না বারবার এটা খুলতে নিতে যেন অসুবিধা হয়, তাই জন্য আমার জায়গা মতোই নাইটিগুলো নিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো স্রাফ একটুখানি ছিল, তো ওই স্রাফটা আবার কুটোর মধ্যে নিয়ে নিলাম। এই সোপের স্রাফটা না খুব ভালো, দামে কম মানে ভালো। আগে তো আমি ইউজ করতাম সার্ফেক্স, আগে যেন কি সার্ফ এক্সেলে মনে হয় আনতো আগে, এটা তো অনেকটা দামও, কিন্তু এই সোপেরটা না দামটা কম, আবার দেখবে বেশ কাপড় চোপড়ও ভালোই পরিষ্কার হয়। দামে কম হলেও মানেটা ভালোই, যে দাম কম বলে জিনিসটা ভালো না এরকমটা কিন্তু না। তো এখন তো আমি সোপেরটাই ইউজ করছি, আমার বাপের বাড়ি তো এটা ইউজ করে, তারপর থেকে আমি বাড়িতে গিয়ে দেখি না, আমিও এখন এটাই আনি, না হলে আগে সার্ফ এক্সেলটা আমার আনা হতো। দুইদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার চুলগুলোর অবস্থা দেখো, বেনুনি করে রাখলে চুলটা ভালো থাকে। চুলটা লম্বা ছিল, চুলটা কাটলাম, চুল এইভাবে উঠছে বলে। তো এখন তো সে চুল উঠার আর নেই, সে তো চুল উঠছে। চুল কেটে ফেললো আর কি হবে, চুল কিন্তু উঠবে। ওই যে মাঝখানে খুশকির একটা শ্যাম্পু ইউজ করেছিলাম, খুশকি তাড়াতে গিয়ে এখন চুলে আমার পুরো সব উঠে যাচ্ছে। তো কি আর করা যাবে, এখন আবার একটা হেয়ার ফলের তেলও ইউজ করছি, আর তো শ্যাম্পু ইউজ করছি। এখন দেখি চুলগুলো মাথায় ঠিকঠাক রাখতে পারি কিনা। কথাই আছে নারীর ক্যাশেই বেশ, একটা কথাই বলে। তো ক্যাশে যদি ঠিকঠাক না থাকে তাহলে কিভাবে আর বেশটা করব বলো। তো এখন চুলগুলোকে নিয়ে না মহা সমস্যায় পড়লাম। এইভাবে যদি চুল উঠে না ভয়ও লাগে, এত পরিমাণে চুলটা আঁচড়াতে গেলে চুল উঠছে। তার উপর আমার কার্লি চুল একদম জট বেঁধে থাকে যেন, সে তো আঁচড়াতে গেলে কি অবস্থা। তাই জন্য বেশিরভাগ সময় তেল দিয়ে রাখি। এমনি তো আমার তেল দিয়েই রাখতে লাগে, তেল না হলে আমার আবার ঘুমও আসে না। তাই এদিকে ঘরটর ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে এবারে বসলাম সুই সুতা নিয়ে। কেন বলো তো, এই পাপুসগুলো দেখছি একটু সেলাইটা ছুটে গেল, তো পাপুসগুলো একটু সেলাই করে নিচ্ছি। আর এই পাপুসগুলো কিন্তু আমি হাতে বানিয়েছিলাম বিয়ের পর না, তখন তো আর আমি ব্লগ করতাম না, তখন কত কিছু না আমি হাতের জিনিস বানাতাম। এখন তো এগুলো আর করি না, ওই যে মাথা যন্ত্রণার ভয়ে এগুলো আমি এখন আর করাই ছেড়ে দিয়েছি। ওই যে উলের মালা বানানো, তারপর ওই যে টেবিলটার উপরে মানি প্ল্যান্টটা যে রাখি, যে এটা বানিয়েছি, তারপরে এগুলো আরও যে কত কিছু আমি না বানাতাম। তো যাই হোক, এই পাপুসগুলো কিন্তু পুরনো কাপড় দিয়ে বানিয়েছি, বেশ কিন্তু অনেক বছর হয়েছে। দেখো এই পাপুসগুলো কিন্তু আমি এখনও পাতি। আর ওইটার মধ্যে না আলতা লাগলো, আমি আলতা দিতে বসে ওই যে পাটা এখানে রেখে করলাম, তাই আলতাটা লেগে গেল। যাই হোক, কোনো কিছু আর হবে না। আর একটু শক্ত সুতো দিয়ে না সেলাইটা করছি, কারণ নরম সুতো হলে বেশি দিন টিকে না। যাই হোক, দুইটা পাপুস সেলাই করে জায়গা মতো রেখে এবারে দেখো পুরো ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখাই। এদিকে তো রান্নাবান্নাও পড়ে আছে, গিয়ে রান্নাবান্নাও করব।
যাই হোক চলো এবারে দেখো আমার টিনের ঘরটা তোমাদের কীরকম লাগছে। আমি যে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম। তো এইভাবেই না আমি আমার ছোট্ট খাট্ট ঘরটাকে সবসময় আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের মনের মতো করে। আমার জন্য সেটাই ভালো লাগে, যে আমি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি, বেশ ভালো লাগে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা ভিডিও করতে যে কী কষ্ট, সেটাকে আপলোড করে মানে এডিটিং করে তারপর আপলোড করা, সে থাম্বনেল লাগানো, ট্যাগ লাগানো, কী যে মানে চাপে, তার উপর যদি ভিউজ না হয় সে তো আরও ভালো লাগে না। তো যাই হোক এখন আমার ভিউজ একদমই কমে গেছে, সেটার জন্য মনটাও খুব খারাপ হয়ে থাকে মাঝে মধ্যে। কী আর করা যাবে বলো, যেটা তোমার নসিবে আছে সেটাই হবে। তুমি যতই জোরে করো না কেন, যতই চেষ্টা করো না, সেটা হবে না। আমি তো একদম হাল ছেড়িয়ে দিয়েছি, তারপরেও মানে ভিডিও শ্যুট না করলে যেন ভালো লাগে না। ওই যে একটা করতে করতে নেশা হয়ে গেছে তোমাদের সাথে যেন একটা আত্মার মিল হয়ে গেছে। একদিন ভিডিও শেয়ার না করলে আমার যেন সময়ই কাটতে চায় না। তাই যাই হোক চলো কালকে আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।